আমাদেরকে রাকিব হিজড়া সন্ত্রাস ভাড়া করে আমাদেরকে মারছে। ওখানে শ্রাবন্তী ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গোপালগঞ্জে বাড়ি হলেই সে নানা সুবিধা ভোগ করতেন অন্যায় অপকর্ম, খুন, ধর্ষণ, কিডন্যাপ থেকে শুরু করে চাঁদাবাজি, লুটতরাজ সহ বিভিন্ন অপকর্ম। সেই তালিকায় বাদ নেই গোপালগঞ্জে জন্ম নেওয়া রাকিব থেকে রাখি হিজড়ার নামও। এই রাখি হিজড়া শুধুমাত্র গোপালগঞ্জে জন্ম বলে ঢাকা শহরে এসে গার্মেন্টসের দারোয়ানের চাকরি বাদ দিয়ে হিজড়া খাতায় নাম দিয়ে করতেন নানা ধরনের অন্যায় অপকর্ম, খুন, কিডন্যাপ সহ আরও বিভিন্ন ভয়ঙ্কর কাজ। দর্শক, চলুন দেখে আসি এই রাকিব থেকে বনে যাওয়া রাখি হিজড়া শেখের বিভিন্ন অন্যায় অপকর্মগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে আওয়ামী লীগের সাথে রাজপথে ছিলেন সক্রিয়ভাবে। গোপালগঞ্জের বরফা উপজেলার ঘেনাসুর গ্রামে জন্ম এই রাকিবের, আর তাই রাকিব থেকে তার নাম হয়ে যায় রাখি শেখ। এই রাখি হিজড়া গোপালগঞ্জে বাড়ি বলে ক্ষমতার দাপট দেখিয়ে অনেক খুন, গুম, হত্যা, কিডন্যাপের সাথে জড়িত বলে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পরই রাখি হিজড়া গা ঢাকা দিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যে এই রাখি হিজড়ার নামে দুর্নীতি দমন কমিশনে একটি মামলাও দায়ের করা হয়েছে বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে এই রাখি শেখ 2012 সালে মিরপুরে একটি গার্মেন্টসে দারোয়ানের চাকুরি করতেন। তারপর হিজড়া খাতায় নাম লিখে শত শত কোটি টাকার গাড়ি বাড়ির মালিক হয়েছে এবং তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এই রাখি হিজড়া বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাদের সাথে সখ্যতা গড়ে তোলে। শুধু তাই নয়, আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের বাসায় যাতায়াত ছিল তার হরদম। এই রাখি হিজড়া খুন, ছিনতাই, কিডন্যাপ এবং ব্ল্যাকমেইল থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যে তা তিনি করেননি। তার বিরুদ্ধে কথা বলতে গেলেই সে ভাড়াটিয়া খুনি দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেয়, এমন কিছু প্রমাণ এসেছে আমাদের হাতে। 2016 সালের দিকে মগবাজারের গুরুমা হায়দার হিজড়াকে জামালপুরের গ্রামের বাড়িতে মেরে ফেলা হয়। সেই গুরু হায়দারের মামলার প্রধান আসামি এই রাখি হিজড়া। এছাড়াও কল্যাণপুরের কোকিলা হিজড়া মার্ডার এবং মগবাজারের স্বপ্না হিজড়াকে সে পিটিয়ে স্কয়ার হাসপাতালে পাঠিয়ে দেয়। তারপর চিকিৎসাধীন অবস্থায় সেই স্বপ্না হিজড়াও মৃত্যুবরণ করেন। জানা গেছে এই রাখি হিজড়ার ক্ষমতার উৎস বিগত আওয়ামী লীগ সরকার। সে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন নেতাদের বাসায় গিয়ে অন্তরঙ্গ সখ্যতা গড়ে তোলে এই অপকর্মগুলো অনায়াসই করে যেত। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনিক বড় বড় কর্মকর্তাদের পাওয়ারের বলয় এই কাজগুলো করতেন তিনি। পুলিশ, র্যাব, ডিবির বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ছিল তার গভীর সম্পর্ক। এ সমস্ত অসাধু পুলিশ কর্মকর্তাদের ব্যবহার করে সে একের পর এক বিভিন্ন গায়েবী হত্যা মামলা দিত তার প্রতিপক্ষের বিরুদ্ধে। হয়রানি করত বিভিন্নভাবে। বিভিন্ন হিজড়াদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ঘরছাড়া করত এই রাখি শেখ। প্রশ্ন থেকে যায়, এই ধরনের রাখি শেখেরা আর কত অপরাধ করলে তাদের শাস্তি দেবে আইন, এবং আইনের চোখে তারা হবে অপরাধী? দর্শক, এই প্রশ্নটা আপনাদের কাছেই রয়ে গেল। আমাদেরকে রাকিব হিজড়া সন্ত্রাস ভাড়া করে আমাদেরকে মারছে। ওখানে শ্রাবন্তী ছিল, অশ্রু ছিল, সব ছিল। ঘরে চালানাতি আর যত হিরঞ্চি দিয়া, পাইপের দিয়া, রডের বাড়ি, পাইপের বাড়ি বাইরে, তারপর ওর ঘরে আমাকে নিয়ে গেছে। ঘরে নিয়েও লাথি, কিল, ঘুষি। দিতে পারুম না, দিয়া তো হয় নাই কিছু। গরুর মতো ভালাই এই দেখো, হ্যাঁ, এখানে আমাদের কিছু পরিকল্পনা ছিল বেশ 2-1 দিন যাবত। তো এই পরিকল্পনার ভিতরে যেমন সজীব ভাই একটা গলিতে থাকে,
ওই গলিটা হইতেছে মগবাজার রেলের পাশে একটা মুরগির দোকানের পাশে একটা গলি। তো ওই গলিতে পোলাপাইন বিভিন্ন সময় প্রায় 2 দিন যাবত ওনাকে ফলো করছে, দেখছে উনি কোথা থেকে বের হয়ে রেল পারে যায়, রেল পার থেকে ওই পারে যায়, মানে এই ধরনের ওনাকে ফলো করার পরে কোনোভাবে তারপরে ওনাকে মারার জন্য বিভিন্ন সময় রাস্তার মাঝখানে এখানে ওখানে সব জায়গায় মানে পোলাপাইন সেট করা ছিল, কিন্তু ওনাকে আল্লাহ সহায় ওনাকে পায় নাই ওইভাবে, এই জন্য ওনাকে আক্রমণ করতে পারে। হ্যাঁ, আমি ছিলাম ওই গ্রুপে। এটা হইতেছে যে সজীব ভাই যে গলিতে থাকে ওই গলির সামনে একটা চার দোকান আছে, চার দোকানের সামনে দাঁড়ানো ছিলাম, এবং মুরগির গলি আছে একটা মুরগি বাজারের ওখানে রেল লাইনের পারে এবং মেন রাস্তার ওই পারে, মানে সব সাইডেই ওনাকে এক কথা কি চারদিকে ঘেরা দেওয়া ছিল পোলাপাইন, বিভিন্ন পোলাপাইন ছিল 7-8 জন। আমি ওরকম সবাইকে চিনি না, আমি চিনি মাত্র 2 থেকে 3 জনকে। ওরা তো বিভিন্ন মানুষকে আনছে বিভিন্ন সময় যাকে দিয়ে যখন কাজ করাবে, তো আমি চিনি মাত্র 2-3 জনকে, মানে আমার যারা পরিচিত। এক হইতেছে বশির হইতেছে মেন, আর আমার কিছু ফ্রেন্ড আছে ও হইতেছে মুরাদ, আরেকজন ছিল রাকিব। এই 3 জনকে আমি চিনি। এটা কন্টাক্ট মানে প্রথম কন্টাক্টটা মনে হয় নিচ্ছে বশির থেকে মনে হয় আমার একটা ফ্রেন্ড আছে যে বললাম রাকিব, ও নিচ্ছে এটা কন্টাক্টটা নিচ্ছে মনে হয় আলামিন থেকে। তারপর সরলাপার এদিকে তো ওনাকে মারতে পারলো না, তো গলিতে কোনোভাবে মারা হয় নাই, সম্ভব হয় নাই। তারপর আমরা 2-1 দিন গ্যাপ দিল মিরপুরে। গ্যাপ দেওয়ার পরে সজীব ভাইয়ের তো আর কোনো খোঁজ পাওয়া গেল না, তো ওনারা যারা কন্ট্যাক্ট নিয়েছিল নেওয়ার পরে বলল যে আমি তো সজীব ভাইকে মারধর করছি, মারমুর দেওয়ার পরে তারপরে মিরপুরে সবাই বিশ্বাস করলো যে সজীব ভাইকে মনে হয় মার দেওয়া হয়েছে। তো একটা সময় পরে গিয়ে দেখলো যে মার দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা, রাইতে 8টা বাজে কিভাবে আবার সজীব ভাই লাইভ প্রোগ্রাম করে। ওনারা বুঝতে পারলো যে না, আমি কোনো টাকা পয়সা পাইনি, আমি কোনো মানে টাকা পয়সা যে মানে আমি কি বললাম, মানে আমি কোনো টাকা পয়সা পাইনি। তো ওই যে আমার একটা ফ্রেন্ড আছে ওর থেকেই মানে আমার সব কিছু জানা। তারপরে ঘটনা হইতেছে সরলাপা থাকে হইতেছে হাতিঝিলের পাশে। তো ওনাকে মারার জন্য মানে কিভাবে প্ল্যানিংটা করছে, তো যেমন বশির আলামিন ওরা আইসা ওনার বাসার গলি কোনটা, বাসায় কোন সময় বাসার থেকে নামবে বা কোন সময় হাতিঝিল রাস্তার ওই পারে যায়, ওনাকে একা যখন পাবে তখন ওনাকে সরলাপাকে মানে মারধর করার জন্য ওরা বিভিন্নভাবে প্রস্তুতি নিছে। কিন্তু ঘটনা এখানেই সবকিছু শেষ হওয়ার পরে আমি আসলাম, আয়সা সজীব ভাইয়ের সাথে দেখা হইলো, সরলাপার সাথে দেখা হইলো, পরে বৃত্তান্ত সবকিছু বললাম। আমাকে কেউ ভয় ভীতি কেউ কিছু না, এটা আমি নিজ থেকেই বলতেছি। না আমাকে কেউ ভয় দেখা নাই এবং আমি নিজ থেকেই বলতেছি।